আগের ক্লাসে আমরা এইচটিএমএল ইন্ট্রোডাকশন করেছিলাম, যে হচ্ছে এইচটিএমএল টা কি, এটার পূর্ণাঙ্গ রূপ আর কি কাজে ব্যবহার করা হয়। তারপরে এই স্যাম্পল এক্সাম্পলটা আমরা দেখছিলাম। এক্সাম্পল এটার মধ্যে ছিল কি, এখানে কি আছে এটা দেখেন। এখানে শুরুতে ডক টাইপ এইচটিএমএল, প্রতিটা কোডিং এর ক্ষেত্রে আপনি যতবার কোডিং করবেন প্রতিটা কোডিং এর ক্ষেত্রে এতটুকু আপনার লিখতে হবে। প্রথমে ডক টাইপ এইচটিএমএল, তারপরে এই যে এইচটিএমএল এর ট্যাগ এখানে শুরু, এখানে এইচটিএমএল দিছে, আর একদম শেষে আপনি যখন লিখবেন এইচটিএমএল ট্যাগ, তারপরে সেই এইচটিএমএল ট্যাগটা শেষ করবেন হচ্ছে ব্যাকস্ল্যাশ আবার এইচটিএমএল দিয়ে। প্রতিটা ট্যাগ লিখবেন, মানে এইচটিএমএল এর ট্যাগ লিখছেন, তারপর হেডের ট্যাগ লিখছেন। প্রতিটা ট্যাগ শুরু আর শেষ আছে। শুরু হচ্ছে শুধুমাত্র ওই ট্যাগটার নাম লিখবেন, আর শেষ করার সময় ওই ট্যাগের নামের আগে একটা স্ল্যাশ দিবেন। এইচটিএমএল এর ট্যাগ এখানে আপনি দিয়ে শুরু করলেন কোডিংটা, কিন্তু এটার ফিনিশিংটা হবে কি ব্যাকস্ল্যাশ এইচটিএমএল, এটাও আপনি দিয়ে দিবেন। এটার মাঝে সবকিছু লিখতে হবে। তারপরে হেডার, হেডের যে ট্যাগটা আমি দিলাম, এটার তাহলে ফিনিশিং ট্যাগ হবে ব্ল্যাক স্ল্যাশ এইচটিএম, ব্ল্যাক স্ল্যাশ তারপরে কি হেড, যেটা এখানে শেষ হয়েছে, এটা এইচইএডি হেড, এই ট্যাগটা দিলাম, তারপরে ব্যাকস্ল্যাশ দিয়ে আবার এইচইএডি হেড দিলাম। এটা এখানেই শেষ। এখন হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে। হেডের মধ্যেই সবসময় টাইটেলটা থাকবে। কারণ টাইটেল, যদি আমি টাইটেলের ট্যাগ ইউজ করি, পেজ টাইটেল মানে এই যে যেমন এখানে কি পেজের টাইটেলটা কি, অর্থাৎ আমি যখন একটা নতুন ট্যাব ওপেন করি, এটা তো একটা ওয়েবসাইটের জন্য বানাচ্ছি, তাই না? এইচটিএমএল টা ওয়েবসাইটের জন্য যেহেতু ইউজ হচ্ছে, তো আমার এই ওয়েবসাইটটা কোথায় ওপেন হবে, এই ট্যাবের মধ্যে। বিভিন্ন ব্রাউজার দিয়ে আমি ট্যাবের মধ্যে ওপেন করবো, তাহলে এই ট্যাবের এখানে একটা নাম থাকে না, যেমন এটার নাম হচ্ছে নিউ ট্যাব। তখন আমি যদি নিউ ট্যাব দিয়ে কোথাও যাই, যদি আমি ইউটিউবে যাই, তাহলে এখানে ইউটিউব লেখা থাকবে। যেমন আমি এখন এখানে আসি, ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল পেজে আসি, তাহলে এই ট্যাগ টাইটেলটার নাম কি হবে, ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল। যদি আমি ইউটিউবে থাকতাম, তাহলে এই ট্যাবের এখানে নাম থাকতো ইউটিউব, মানে টাইটেলটা হচ্ছে ইউটিউব। তেমনি এই ওই ট্যাবের মধ্যে নামটা দেখানোর জন্য আমরা টাইটেল ইউজ করি। টাইটেল, তারপর যেহেতু আমি টাইটেল লিখছি, একটা বলছি না যে একটা ডগ টাইটেল। টাইপে কি হবে ম্যাম, একবার প্রথমটাতে ডগ টাইপ। ডক টাইপ, ওটা আসতেছি তাহলে। তো টাইটেল যখন আমি লিখছি, তার মানে একটা ট্যাগ লিখলে ওটার একটা ইন্ডিং ট্যাগ থাকবে, ফিনিশিং একটা ট্যাগ থাকবে। তাইলে ব্ল্যাক স্ল্যাশ দিয়ে যদি আমি আবার টাইটেল লিখি, তাহলে ওইটাই হচ্ছে ফিনিশিং ট্যাগ। আর মাঝখানে আপনার পেজের জন্য আপনি যেই নাম দিতে চান, ইচ্ছা মতো একটা নাম লিখবেন। আপনি যেভাবে লিখবেন নামটা ওইভাবেই শো করবে। পুরোটা ক্যাপিটালে লিখলে ক্যাপিটালে শো করবে, ক্যাপিটাল আর স্মলার মিলায় লিখলে ওইভাবে শো করবে, আর সব স্মলার ভাবে লিখলে ওইভাবেই শো করবে। নাম্বার দিয়ে লিখলে ওইভাবে শো করবে, মানে যা লিখবেন তাই শো করবে। তো হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল। তারপরে বডি, বডি পার্ট কোনটা, যেমন এই 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 পেজটার মধ্যে আমি আসি না, এটার বডি কোনটা, এই পুরোটাই হচ্ছে বডি। তাহলে বডির মধ্যেই আমরা মেইন যা লেখার লিখি, অর্থাৎ আমার পেজের মধ্যে যা থাকবে, একটা পেজ যা শো করবে, সবকিছু থাকে এই বডি ট্যাগের মধ্যে। এখন বডি ট্যাগের মধ্যে আরো অনেক রকমের ট্যাগ ইউজ করে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, কিন্তু সবকিছু লিখবো কিসের মধ্যে, বডি ট্যাগের মধ্যে। বডি মানে তো বুঝি আমরা, বডি মানে শরীর, তার মানে এই যে পেজটা, এই ওয়েবসাইটটার যে মেইন শরীর, যে মেইন বডি, সেটার মধ্যেই সবকিছু লিখতে হবে। তাহলে বডি ট্যাগ যদি আমি শুরু করি, তাহলে সেটা ফিনিশিং বডি ট্যাগ দিব হচ্ছে ব্যাকস্ল্যাশ এইচটিএমএল দিয়ে, ফিনিশিং বডি ট্যাগ দিব। ফিনিশিং ট্যাগটা দিলাম, আর এর মাঝখানে আমি যা লেখার সেটা লিখবো। তো আমি মাঝখানে যদি লিখি, আচ্ছা সেটা পরে করতেছি, মাঝে আমি কি লিখবো এটা পরে আসতেছি। এখন নিচে যান, নিচে লিখে দিছে এটা, এই যে উপরে যে কোডটা দিছে W3 স্কুলের, এটাই হচ্ছে ভালো জিনিস যে তারা যে কোডটা লেখে প্রতিটা আবার এক্সপ্লেন করে দেয় যে কোন জায়গায় কি লিখছে, কেন লিখছে। এখন আপনি এইমাত্র বললেন ডক টাইপ এইচটিএমএল টা লিখছি, কেন লিখছি, এই দেখেন এখানে ওরা বলে দিচ্ছে কেন লিখছে। তারপরে এইচটিএমএল ট্যাগ কেন ইউজ করি, তারপরে হেডার ট্যাগ, টাইটেল, বডি, তারপরে বডির মধ্যে H1P ছিল, ওগুলা কেন ইউজ করছে, এগুলো এখন পড়ে দেখি আমরা। তাহলে বলছে কি যে ডক টাইপ এইচটিএমএল যে ট্যাগটা, সেটা ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। এখন ডক টাইপ, ডক টাইপ মানে কি, আমি
আমার যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের টাইপ কি সেটাকে শর্ট করে লিখছে ডক টাইপ। ডকুমেন্ট টাইপ মানে হচ্ছে আমি যে নোটপ্যাডের মধ্যে কোডিংটা করলাম, আমি ধরেন নোটপ্যাডের মধ্যে এই কথাগুলো লিখলাম, আমি এখানে যেটা লেখা দেখলাম না একটু আগে, এতটুকু কোডিং এর এই ছোট একটা পার্ট ধরেন এতটুকু আমি এই নোটপ্যাডের মধ্যে লিখছি। এখন এটাকে আমি সেভ করব, তাইলে এখন এটাকে সেভ করলাম আমি এইচটিএমএল ফরম্যাটে, ঠিক আছে, কিন্তু এখন যে ধরেন আপনি কোড করলেন তারপর কোড করা ছেড়ে ছেড়ে দিলেন, এখন অন্য আরেকজন কোডার সেটা যদি কন্টিনিউ করে, সে ফাইলটা ওপেন করে যখন উপরে শুরুতেই লেখা দেখবে ডক টাইপ এইচটিএমএল, তখন সে বুঝবে যে এই ফাইলটা হচ্ছে, এই ফাইলের ফরম্যাটটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে আছে, এই ফাইলের টাইপটা এইচটিএমএল টাইপ, অর্থাৎ এটার মধ্যে এইচটিএমএল কোড আছে। টাইপ বলতে কি বোঝায়, যেমন আমরা যখন সিভি বানাই তখন একটু দুইটা টাইপে থাকে না, কখনো ডক টাইপে থাকে, আবার জমা দেওয়ার সময় বিভিন্ন জায়গায় পিডিএফ টাইপ বানায় দেই না, ফরম্যাট, জি পিডিএফ ম্যাম। ফরম্যাট করে দেই। তো ওই রকমই ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে যে এই ডকুমেন্টটা, এই যে আমি নোটপ্যাডের মধ্যে লিখলাম, তো এটা একটা ডকুমেন্ট তৈরি হলো না, আমি যা যা এখানে লিখবো সব একটা ডকুমেন্টের মতো তৈরি হলো, এই ডকুমেন্টের টাইপটা কি, এইচটিএমএল টাইপ। এটা বোঝানোর জন্য শুরুতে ডক টাইপ এইচটিএমএল লেখে। তারপরে বলছে এই যে এইচটিএমএল ট্যাগ, এটার কাজ কি, এইচটিএমএল ইজ দ্য রুট এলিমেন্ট অফ অ্যান এইচটিএমএল পেজ, মানে আমি যখন একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করব, তো এটা যে এইচটিএমএল পেজ, এটা বোঝানোর জন্য প্রথমে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হয়, আর শেষে এই যে ফিনিশিং এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হয়। এর মাঝখানেই আমি যা লেখার আমি সবকিছু লিখবো, হেডার ক্রিয়েট করব, টাইটেল ক্রিয়েট করব, বডি ক্রিয়েট করব, সবকিছু এই এইচটিএমএল ট্যাগ এর মধ্যেই থাকবে, এর বাহিরে থাকবে না। বাহিরে লিখলে সেটা আর আপনাকে আউটপুট দিবে না, যদি আপনি এইচটিএমএল এর বাহিরে কিছু লেখেন ওটা আপনাকে আর আউটপুট দিবে না। আর এই এইচটিএমএল ট্যাগ ইউজ করলেন ঠিকই, ভিতরে সব লিখলেন ঠিকই, কিন্তু ফিনিশিং এইচটিএমএল ট্যাগ দিলেন না, তখনও আপনাকে আউটপুট দিবে না। তারপরে বলছে হেডার ট্যাগ। হেডার ট্যাগ কি কাজে ইউজ হয়, এলিমেন্ট, দিস এলিমেন্ট কন্টেইন মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য এইচটিএমএল পেজ। মেটা ইনফরমেশন মানে কি, একদম বেসিক ইনফরমেশন, যে এই পেজটা, এই এইচটিএমএল পেজটা কিসের, যেমন এখানে লেখা কি, এই এইচটিএমএল পেজটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল এর পেজ। এই এইচটিএমএল পেজটা কিসের, যদি এটা ইউটিউব হয় তাহলে কি আসবে, ইউটিউব আসবে, ইউটিউব আসলো, তার মানে কি এই এইচটিএমএল, এটাও তো একটা এইচটিএমএল পেজ, এটা একটা ওয়েবসাইট না, তাহলে এটাও তো একটা এইচটিএমএল পেজ। তো যদি এটা ইউটিউব হয় তাহলে কি এখানে ইউটিউব লেখা আসবে, অর্থাৎ আমাকে বুঝাবে যে এই এইচটিএমএল পেজটা ইনফরমেশনটা কি, মেইন কন্টেন্টটা কি, কন্টেন্ট হচ্ছে এটা ইউটিউবের পেজ, তাহলে সেই ইনফরমেশনটা আমাকে দিবে হেডার। হেডারের মধ্যে লিখতে হবে টাইটেল, element specific of the title of HTML page which is shown in the browser title bar or in the page tab। এই যে ব্রাউজার টাইটেল বার, এটা কি, এটা বার না, নতুন টাইটেলের জন্য এই যে ব্রাউজার, ব্রাউজারের এটা হচ্ছে একটা বার, এটা একটা বার, তাহলে এখানে নামটা শো করবে। তারপরে বলছে বডি, বডিতে কি থাকবে, এলিমেন্ট ডিফাইন দ্যাট documents body and আচ্ছা, and is a container of all the visible content such as heading, paragraph, মানে visible content মানে কি, এই ওয়েবসাইটের পেজের মধ্যে যা যা ভিজিবল, যা যা দেখা যাচ্ছে সেই সব কিছু কন্টেইন করে হচ্ছে বডি। যেমন হেডলাইন, যেমন হেডিং থাকতে পারে, হ্যাঁ হেডিংস, যেমন এখানে হেডিং কি, এক্সাম্পল এক্সপ্লেইনড, এটা একটা হেডিং। তারপরে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, এটা একটা হেডিং, বড় বড় করে লিখছে, তাহলে এটা হচ্ছে হেডিং। তো এই যে যেগুলো ভিজিবল, যেমন এই হেডিংটা ভিজিবল, এই হেডিংটা ভিজিবল, তারপর এটা কি একটা প্যারাগ্রাফ আকারে লিখছে ভিতরে, এই প্যারাগ্রাফটা ভিজিবল। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা ভিজিবল না, এটা ইমেজ না, এটা হচ্ছে অ্যাড, সাইড দিয়ে অ্যাড দিছে, এটা একটা ইমেজ, স্ক্রিনশট একটা বসাইছে না এখানে, এটা তো একটা ছবি ইমেজ, অন্য জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে এসে এখানে বসায় দিছে, তাহলে এটা একটা ছবি, তাহলে ইমেজটা ভিজিবল হইলো। হাইপার লিঙ্ক, বিভিন্ন ধরনের যে লিঙ্ক থাকে, ওই যে ওই দিন দেখাইছিলাম ল্যাবএইডের ওয়েবসাইটে গিয়ে, যে ফেসবুকের লোগোর উপরে ক্লিক করলে পরে ফেসবুক পেজটাতে চলে যাচ্ছে, এই যে একটা লিঙ্ক ক্রিয়েট করা। তারপরে টেবিলস, ধরেন
পেজের মধ্যে তো টেবিল থাকতে পারে না, বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে, লিস্ট থাকতে পারে। এটা যেমন লিস্ট আকারে লিখছে, এই যে দা ডক টাইপ, দা এইচটিএমএল, দা হেড, দা টাইটেল, লিস্ট করে লিখছে না পয়েন্ট পয়েন্ট করে। অর্থাৎ একটা পেজের মধ্যে যা যা ভিজিবল, অর্থাৎ যে যে কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, সেই সব কিছু থাকবে হচ্ছে বডির মধ্যে, বডি ট্যাগের মধ্যে। প্রতিটা ট্যাগের শুরু আছে আর শেষ আছে। এটা এখানে লিখে দেয়নি, কিন্তু এটা আপনারা মনে রাখবেন। এই ট্যাগ গুলা যে শুরু হয়েছে, এই ট্যাগ গুলা শেষ করবেন অবশ্যই ব্যাকস্ল্যাশ দিয়ে। তারপরে বলছে H1 এর কাজ কি? এলিমেন্ট ডিফাইন এ লার্জ হেডিং। এটা দেখেন, এটা একটা হেডিং, এটাও একটা হেডিং। এখন এই দুইটার মধ্যে বড় কে? এই যে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, এই লাইনটা বড় না, মানে সাইজে বড় না। এক্সাম্পল এক্সপ্লেইনড, এই লাইনটা থেকে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, এই লাইনটা হচ্ছে সাইজে বড়। তাইলে সবচেয়ে বড় সাইজ করার জন্য, এই সাইজটা লেখার জন্য, এই কথাটা লিখছে হচ্ছে, এই সাইজটা ক্রিয়েট করার জন্য এই লাইনটা, এই যে হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, এই কথাটা কিন্তু তারা এই পেজের যে কোডটা আছে না, সেই কোডের মধ্যে এই কথাটা লিখছে H1 ট্যাগ দিয়ে। শুরু, অর্থাৎ এই হোয়াট এর আগে একটা H1 ট্যাগ ছিল, আর এই কোয়েশ্চেন মার্কের পরে ব্যাকস্ল্যাশ H1 ট্যাগ ছিল। অর্থাৎ এলিমেন্ট ডিফাইন্স এ লার্জ হেডিং, এই এলিমেন্টটা, H1 এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের যে হেডিং, সেটাকে ডিফাইন করে। তারপরে H2 আছে, H2 এর সাইজ হচ্ছে H1 এর থেকে একটু ছোট। আবার H3 আছে, সেটার সাইজ আরেকটু ছোট। H4 আছে, সেটার সাইজও আরো ছোট। 5 এর সাইজ আরো ছোট। এভাবে করে এক একটা সাইজ ডিফাইন হয়, H1 H2 H3, এভাবে করে এক একটা সাইজ ডিফাইন হয়। সবচেয়ে বড় হচ্ছে H1, তারপরের গুলা একটা আরেকটার থেকে ছোট। এখন এই পি ট্যাগ এর কাজ কি? এলিমেন্ট ডিফাইন্স এন্ড প্যারাগ্রাফ। অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফের মতো কিছু লিখি আমার ওয়েবসাইটের মধ্যে, পেজের মধ্যে যদি প্যারাগ্রাফ আকারে কিছু লিখতে চাই, অর্থাৎ লাইনটা ভেঙে ভেঙে যাবে না, প্যারাগ্রাফের মতোই থাকবে, শো করবে, ব্রাউজারে প্যারাগ্রাফের মতোই শো করবে, তাহলে আমি সেই কন্টেন্টটুকু, অর্থাৎ অতটুকু লেখা আমি এই পি ট্যাগের মধ্যে লিখবো। ঠিক আছে, সেটাই এখানে লিখছে যে বডির মধ্যে তাহলে এগুলা থাকবে। অর্থাৎ একটা পেজের মধ্যে যা যা ভিজিবল, প্যারাগ্রাফ, হেডিং, ছবি, বিভিন্ন রকমের ইমেজ, তারপরে টেবিল, তারপর লিস্টিং, অর্থাৎ একটা পেজের মধ্যে যা যা ভিজিবল, এখানে আপনি যা যা দেখতে পাইতেছেন এই পেজের মধ্যে, সবকিছু লেখা এই বডি পার্ট দিয়ে। বডি পার্টের মধ্যে সবকিছু লেখা। এখানে বডিটা শুরু হয়েছে, এখানে বডিটা শেষ হয়ে গেছে, এর মাঝেই সবকিছু লেখা। যেমন H1 দিয়ে লিখছে মাই ফার্স্ট হেডিং, এই কথাটুকু যখন সে H1 ট্যাগ দিয়ে লিখছে, তখন সবচেয়ে বড় আকারে দেখাইছে। তারপরে এই পি, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ আকারে শো করার জন্য এই পি ট্যাগটা ব্যবহার করা হয়। দেখেন এই কোডটা, এখন এই কোডটা ওরা দিয়ে দিছে এতটুকু লিখেন, এই কোডটা যদি আমি রান করি তাহলে কি আসে? রান করলে পরে এইরকম আসে। দেখেন এখানে কত কিছু লিখছে না? এতটুকুর মধ্যে কয়টা লাইন লিখছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লাইন সে লিখছে, কিন্তু আমার আউটপুট হচ্ছে শুধু এতটুকু। ঠিক আছে, আউটপুট শুধু এতটুকু কেন? এই যে এখানে শুধু লেখা আসছে কত, এটাই কিন্তু আউটপুট পেজ। এই সাইডের যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটপুট পেজ। এই মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এতটুকুই হচ্ছে আউটপুট। কারণ কি? কারণ বাকিগুলোর তো কোনো মানে ভিজিবল ইউজ নেই। ভিজিবল হবে অতটুকুই যতটুকু বডির মধ্যে লেখা থাকবে, বলছিলাম আমি যে বডির মধ্যে যতটুকু লেখা, অতটুকু আমার পেজে ভিজিবল হবে, ভিজিবল কন্টেন্ট হচ্ছে ততটুকুই। এখন এখানে যদি আমি একটা পিকচারও ইনসার্ট করতাম, তাহলে আমার এখানে পিকচার আসতো। এখানে যদি আমি একটা লিংক ইনসার্ট করতাম, তাহলে আমার এই সাইডে একটা লিংকও আসতো। আমি যা যা লিখবো বডির মধ্যে, সেগুলাই এপাশে আসবে। এপাশে বলতে পেজের মধ্যে ভিজিবল হবে। তাহলে এখন বাকিটুকুর তাহলে আবার যদি আমার শুধু বডির মধ্যে আমি যা লিখতেছি সেটা যদি এখানে ভিজিবল হয়, তাহলে বাকি এত কিছু লেখার দরকার কি? বাকি এত কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড, এজন্য লেখার দরকার আছে। যেমন আমি বডির মধ্যে যা লিখবো সেটা পেজে শো করবে ঠিকই,
বাট এই বডি ট্যাগটা মেইনলি থাকবে এইচটিএমএল ট্যাগের মধ্যে, যে এখানে এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে, এখানে এইচটিএমএল ট্যাগ শেষ হয়েছে। যা লিখবো সব মেইনলি এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখবো। তো নিয়ম হচ্ছে প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল, যে এই ডকের টাইপটা হচ্ছে এইচটিএমএল টাইপস এর, এটা বোঝানোর জন্য ডক টাইপ এইচটিএমএল দিব। তারপরে এইচটিএমএল ট্যাগ এখানে শুরু করে তারপরে লিখবো হচ্ছে \HTML, এটা লিখবো গেল। তারপরে লিখবো কি হেড। এখন এই এইচটিএমএল এর মাঝখানে তারপরে লিখবো হচ্ছে হেড, হেডের শুরু করব, হেডের শেষ করব, আর হেডের মাঝখানে থাকবে পেজের টাইটেলটা। শেষ হয়ে গেল, হেড শেষ। হেডের পরে কি থাকে, হেডের নিচে কি থাকে, আমাদের বডি থাকে না? তাহলে তারপরে শুরু হবে বডি পার্ট। বডি পার্টের মধ্যে আমি যা লিখবো, যা শো করব, যা কোনো পেজ যদি আমি পিকচার যদি ইনসার্ট করি, লিংক ইনসার্ট করি, প্যারাগ্রাফ লিখি, টেবিল বানাই, যা যা করব সবকিছু আমার পেজের মধ্যে শো করবে বডি পার্টের মাধ্যমে। তো গেল এটা এ পর্যন্ত। তারপরে কি বলছে, এখন এইচটিএমএল এলিমেন্ট গুলা কি কি? এখন দেখেন, এই যে ওই যে ফার্স্টের যে কোডটা ছিল না, সেই কোডটাকে যখন ওরা ব্রাউজ করছে তখন ব্রাউজারে এইভাবে দেখাচ্ছে, যেমন আমরা এখান থেকে ব্রাউজ করছি তো আমাদের ব্রাউজারে এভাবে দেখাইছে, ঠিক আছে? আমাদের এই সাইডে এভাবে দেখাইছে, তো এটা ব্রাউজারের সাহায্যে ওপেন করলেও এভাবেই দেখায়। গেল। এখন এইচটিএমএল পেজ স্ট্রাকচার, অর্থাৎ এটা যে একটা পেজ, এটাও তো একটা পেজ, তাই না? W3 স্কুলের একটা পেজের পার্ট হচ্ছে এটা। তো এই পেজের, এই এইচটিএমএল পেজের স্ট্রাকচারটা কি হয়? স্ট্রাকচারটা এরকম হয়। শুরু হয় এইচটিএমএল দিয়ে, ওই যে প্রথমে বলছিলাম এই পাশে কোডিং এ দেখাইছিলাম না, এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। সবার শুরুতে এইচটিএমএল ট্যাগটা থাকবে আর সবার শেষে \HTML থাকবে। সেটাই বলছে যে এই যে এই বাহিরের এই পার্টটা এইচটিএমএল এর পার্ট, এইচটিএমএল ট্যাগের পার্ট, অর্থাৎ এই পার্টের মধ্যে থাকবে হচ্ছে সবকিছু, ভিতরের সবকিছু। হেডিং থাকবে এইচটিএমএল এর মধ্যে, বডিও থাকবে এইচটিএমএল এর মধ্যে। এখন আলাদা আলাদা করে দেখা দিচ্ছে, এই যে এই বক্সটা হচ্ছে শুধুমাত্র হেডিং এর জন্য, হেডের জন্য। এই পেজের মাথা হচ্ছে এইটা, পেজের শরীর হচ্ছে এইটা। পেজের মাথা হেড হচ্ছে এতটুকু আর বডি হচ্ছে এতটুকু। হেডের মধ্যে থাকে টাইটেল, বডির মধ্যে কিন্তু টাইটেল থাকে না, টাইটেল থাকে হেডের মধ্যে। টাইটেল দেওয়ার প্রয়োজন পড়লে দিবেন, না দেওয়ার প্রয়োজন পড়লে দিবেন না, কিন্তু না দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না, সবাই দেয়। একটা পেজের তো টাইটেল থাকতেই হয়। তারপরে বলছে বডি, অর্থাৎ হেড এখানে শুরু হয়ে হেড এখানে শেষ হয়ে গেল, এর মাঝখানে আপনি টাইটেলটা লিখলেন আপনার পেজের, তারপরে শুরু হলো বডি। যে বডি, এটা এই বক্সটা হচ্ছে কি, বডির বক্স। দেখেন চারকোনা একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শুধুমাত্র বডির বক্স। তাহলে বডি এখানে শুরু হলো, ট্যাগটা এখানে শুরু হলো, তারপরে এই আবার বডি লিখে ট্যাগটা শেষ করে দিল। তাইলে আমার বডির বক্সটা ক্রিয়েট হলো। এখন বডির মাঝখানে আমি যা পেজে শো করতে চাই সেগুলো বডির মাঝখানে লিখবো। H1 দিয়ে লিখবো, যদি সবচেয়ে বড় করে লিখতে চাই, হেডিংটা অনেক বড় করতে চাই, তাহলে H1 ইউজ করব। তারপর প্যারাগ্রাফ লিখতে হলে প্যারাগ্রাফের মধ্যে এটা ইউজ করব। আবার আর একটা নতুন প্যারাগ্রাফ লিখতে চাইলে আবার পি ট্যাগ দিয়ে সেটা লিখবো। আবার \p, প্রতিটা ট্যাগ যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়েই শেষ হবে, শুধুমাত্র সামনে একটা \/ লাগাই দিব। তাহলে একটা পেজের মেইন পেজের স্ট্রাকচার হচ্ছে এটা, ঠিক আছে? এখন এইচটিএমএল হিস্ট্রি, এখানে হিস্ট্রি দেখাইছে যে কে কত সালে এইচটিএমএল আবিষ্কার করছে, কিভাবে এইচটিএমএল আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ হতে হতে এই দেখেন, প্রথমে কি ছিল, এইচটিএমএল ছিল, তারপরে ওইটাকে আপডেট করে এইচটিএমএল 2.0, আবার আপডেট করে 3.2, আবার আপডেট হয়েছে, তারপরে 4.1, এভাবে আস্তে আস্তে আপডেট হতে হতে
কি আসছে, HTML5 আসছে, 5.1 আসছে, আবার 5.1 এর একটা সেকেন্ড এডিশন আসছে, এখন আসছে 5.2, HTML 5.2। তাহলে এখন লাস্ট আপডেট হচ্ছে 2017 সালে, যেটা HTML 5.2। গেল। এখন ইন্ট্রোডাকশন শেষ, এখন আসে কি সে এডিটর। এখানে একটা ছোট একটা কোড লিখছে আবার, ফলোইং কোড, নোটপ্যাড। প্রথমে আমরা যে কোডটা দেখে আসছি ওই কোডটাই লিখছি আর কি। কারণ বলতে যখন আমরা নোটপ্যাডে লিখবো, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডের মধ্যে যখন আমরা কোড করব তখন কোডটা দেখতে এরকম হবে, সেটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। তারপরে বলছে কিভাবে কোডটাকে সেভ করতে হয়। প্রথমে বলছে কি সেভ দা ফাইল অন ইউর কম্পিউটার, প্রথমে কি সিলেক্ট ফাইল, তারপরে সেভ অ্যাজ, তারপরে নোটপ্যাড এর মেনুতে যাব। তখন এটা যখন আসবে তখন ফাইলের নাম দিব .html, আর ফাইলের টাইপ হবে কি অল টাইপ দিয়ে দিব, তারপরে সেভ দিব। এখন এটা ভিউ কিভাবে করে, ব্রাউজারে এভাবে ভিউ আসবে, ওই কোডটাই ব্রাউজারে এভাবে ভিউ আসলো। আসার পরে ওটা ওখানে শেষ। তারপরে আরেকটা নতুন একটা কোড দেখাইছে আপনাদেরকে, দেখেন। এটাকে যদি আপনারা এই W3 স্কুলে যতগুলো কোড দেওয়া আছে এগুলো আপনারা নিজেরাই রান করতে পারবেন, ঠিক আছে? এই যে রান করতে পারবেন। আর শুধু রান না, এখানে দেখেন লেখা কি ট্রাই ইট ইয়োরসেলফ, মানে আপনি যখন রান করলেন কোডটা, এই যে ট্রাই ইট ইয়োরসেলফ এর মধ্যে ক্লিক করলেন না, তাহলে কি হলো, পেজটা এদিকে আরেকটা নতুন ট্যাবে ওপেন হলো। হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি না এখানে এই কোডটা আছে আর এই সাইডে আউটপুটটা আছে। এখন যেহেতু বলছে ট্রাই ইয়োরসেলফ, তার মানে আপনি এই কোডের মধ্যে আবার এডিট করতে পারবেন। এই দেখেন, এই যে এডিট করা যাচ্ছে, ঠিক আছে? কোডের মধ্যে আপনি লিখতে পারবেন, এডিট করতে পারবেন। এডিট করে এখানে যদি লিখি হেডারের মধ্যে কি লিখতে পারি, দিস ইজ হেডিং না লিখে যদি লিখি রুকাইয়া ফারহাদ, হুম, তারপরে যদি রান করি, দেখেন এখানে দিস ইজ হেডিং এর জায়গায় চলে আসছে রুকাইয়া ফারহাদ। তারপরে দিস ইজ প্যারাগ্রাফ, এটা না লিখে যদি লিখি দিস ইজ মাই পেজ, তারপরে রান করলেন, দেখেন এখানে দিস ইজ মাই পেজ। এখন ওই সেকেন্ড লাইনটা ছিল কি সে প্যারাগ্রাফে ছিল না, এই প্যারাগ্রাফটা আমি উঠাই দিয়ে যদি আমি H1 দেই তাহলে কি আসবে, প্যারাগ্রাফে সে আর নাই, তাহলে সেই কি H1 হেডিং এ আসবে। এই দেখ H1 হেডিং এ চলে আসবে। যদি এটাকে প্যারাগ্রাফ করে দেই, আমার নামটাকে যদি প্যারাগ্রাফ করে দেই তাহলে ওটা কি প্যারাগ্রাফ আকারে আসবে। এই যে আমার নামটা ছোট হয়ে প্যারাগ্রাফ আকারে আসবে, কারণ প্যারাগ্রাফের সাইজ কি হয়, নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ তো এইটাই প্যারাগ্রাফের। গেল। এখন আসি নেক্সট পেজ, বেসিক। আবার ওই একই কথাই লিখছে আর ডিটেলসে লিখছে। এই দেখেন হেডিং গুলা কি কি আছে, এই যে আমি বলছিলাম না H1 হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় হেডিং, যদি আপনি দিতে চান তাহলে H1 হবে। H1 থেকে কোন কোন পর্যন্ত আছে, একদম H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, মোটা বোল্ড করে, একদম বোল্ড করে, তারপরে সবচেয়ে বড় যে হেডিং পেজ এই ছবিতে যেটা আছে
বোল্ড আকারেও আসবে, আর সবচেয়ে বড় আসবে হচ্ছে H1। এই ট্যাগটা ইউজ করলে হেডিংটা এরকম আসবে। এখন আরো আছে তো, তাই না? H2 আছে, H3 আছে, এভাবে করতে করতে একদম H6 পর্যন্ত আছে। H6 টা হচ্ছে সবচেয়ে ছোট, আর H1 টা হচ্ছে সবচেয়ে বড়। তো এটা যদি আমি ট্রাই ইয়ারসেলফে দেই তাহলে কি আসে, এ দেখেন কি আছে। দেখছেন সবাই? ভালো করে দেখেন। এই যে ডক টাইপ এইচটিএমএল, এটা সবসময় ইউজ করবেন। তারপর এইচটিএমএল ট্যাগ শুরু করবেন এখানে, শেষ করলেন এখানে, এর মাঝখানে। তারপরে কি বলছিলাম, এইচটিএমএল ট্যাগের পরে হেড থাকে। আবার এটাও বলছি না যে অনেক সময় হেড ইউজ হয়, অনেক সময় হেড ইউজ হয় না। এখন এখানে শুধু আপনাকে H1 H2 হেডিং গুলার ব্যবহার বুঝাতে চাচ্ছে, এজন্য সেখানে তো এখন এই হেডিং তো থাকবে হচ্ছে বডির মধ্যে, হেডের মধ্যে তো থাকবে না। তো শুধুমাত্র বডির মধ্যে যদি হেডিং থাকে তাহলে আমার হেডের এখানে কোনো ইউজ নাই। তাই হেড পার্টটা ওরা দেয়নি, শুধু বডি ট্যাগটা ইউজ করছে, বডি ট্যাগটা শেষ করছে, তার মাঝখানে আপনাকে H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত ব্যবহারটা দেখাইছে, যে ওদের মেইন সাইজটা আসলে কি। আমি যদি একটা লাইন H1 ট্যাগ দিয়ে লিখি একটা লাইন, তাহলে তার সাইজ কত আসবে? এই H2 দিয়ে যদি আমি লিখি তাহলে তার সাইজ কত আসবে? এই যে এটা আসবে, অর্থাৎ H1 থেকে একটু ছোট আসবে। নাম্বার যত বাড়বে সাইজ তত ছোট হবে। H1 হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার 1, তো এটার সাইজ সবচেয়ে বড়। H2 সাইজ হচ্ছে সব 1 এর থেকে যেহেতু বড়, নাম্বার বলো কিন্তু সাইজ হবে ছোট। এটা মনে রাখবেন যে নাম্বার যদি বড় হয় সাইজ হবে ছোট, নাম্বার যদি ছোট হয় সাইজ হবে বড়। তো এভাবে করে একদম H6 পর্যন্ত দেখাইছে। এই দেখেন এটা হচ্ছে H6 দিয়ে লিখছে, এইটা একটা সবার লাস্টেরটা এই যে ছোট ছোট H6 করে লেখা আছে। H6 এ H6 ট্যাগটা ইউজ করলে তাহলে আমার লাইনের সাইজটা এরকম আসবে। এটা তো ক্লিয়ার না সবার? H1 এর H1 H2 এই হেডিং গুলা, এই ট্যাগ গুলার ব্যবহার ক্লিয়ার হয়েছে? এগুলা আপনাদের পেজ ক্রিয়েট করার সময় লাগবে কিন্তু। এখন থেকে মনে রাখেন যে H1 এর সাইজ কেমন হয়, H2 এর সাইজ কেমন হয়। গেলাম। তারপরে আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সাইজ তাইলে কেমন হয়, ট্রাই ইয়োর সেলফে দেই, দেখেন। এখন আমি বলছি না যে প্যারাগ্রাফ, মানে আমি পেজে যা লিখবো, যা শো করতে চাই সবকিছু বডির মধ্যে থাকবে। এখানেও সেম দেখেন, শুধুমাত্র বডি পার্টটা দিচ্ছে, হেডার পার্টের কোনো আমার ইউজ নেই, হেডের কোনো ইউজ নেই, তাই হেড পার্টটা তারা লিখে নেয়। শুধু বডির মধ্যে এই যে পি 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 দিয়ে কি প্যারাগ্রাফ বুঝাচ্ছে। তো প্যারাগ্রাফ পার্টের ইউজটা বুঝাতে চাচ্ছে। এখন প্যারাগ্রাফ পার্টটা থাকবে হচ্ছে বডির মধ্যে, তাহলে আমি দিয়ে দিলাম বডির মধ্যে এই যে পি দিয়ে একটা লাইন লিখছে, এটা কি প্যারাগ্রাফ আকারে আসছে। তারপরেই দেখেন এখানে কিন্তু কোনো স্পেস তারা দেয় নাই, কোডের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই। কিন্তু নতুন যে একটা প্যারাগ্রাফ আমি আবার লিখলাম, আবার আমি পি ট্যাগ দিয়ে শুরু করলাম, ব্যাকস্ল্যাশ পি দিয়ে শেষ করলাম, এর মাঝখানে আমি যে আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, এখন কি দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস আসছে, দেখছেন? আউটপুটে কিন্তু দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস চলে আসছে অটোমেটিক্যালি, কারণ আমি এখানে দুইটা প্যারাগ্রাফ দুইটা আলাদা আলাদা পি ট্যাগের মধ্যে লিখছি। যদি একটার মধ্যে থাকতো তাহলে কি লাইন এক মানে সাথে সাথে আসতো, সাথে সাথে আসতো। দুইটা আলাদা প্যারাগ্রাফ যদি ট্যাগ আমি ইউজ করি তাহলে আমার অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ফরম্যাটে যেই স্পেসটা থাকা উচিত সেই স্পেস ওরা দিয়ে দেয়, এখানে আমার আবার আলাদা করে স্পেস দেওয়া লাগে। আমি যদি এটা আরো লিখি, প্যারাগ্রাফটাকে আরো বড় করি, তাহলে কি আসে দেখেন তো কি আসে। প্যারাগ্রাফটা বড় করে লিখলাম, দেখছেন কি আসছে? যেভাবে লিখছি সেভাবেই আসছে। শুধুমাত্র দুইটা ট্যাগ, দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার কারণে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্ট্যান্ডার্ড স্পেস ওরা দিয়ে দিছে। এখন স্পেসটা খেয়াল করেন, আমি কিন্তু এটা পুরোটা একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন এই এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যতটুকু স্পেস থাকে, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝে কিন্তু তার থেকে অনেক বেশি স্পেস থাকে, যাতে বোঝা যায় যে দুইটা আলাদা আলাদা প্যারা। হ্যাঁ,
তো ওই প্যারাটা ওরা ওই ইটা ওরা অটোমেটিকলি দিয়ে দেয়, কারণ দুইটা পি ট্যাগ আমরা ইউজ করছি। এখন এই পি ট্যাগটাকে আমি একটু বড় করে লিখলাম, দিলাম রান, কি আসলো? দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ আসলো। এটা একটা প্যারাগ্রাফ, মাঝখানে স্পেস দিছে, এটা আরেকটা নতুন প্যারাগ্রাফ, সেটা বোঝানোর জন্য মাঝখানে ওই স্পেসটা দিছে। বাকি পি ট্যাগের মধ্যে আমি যেভাবে লিখবো, যা লিখবো সে সেভাবেই শো করবে। যেভাবে আমি ভিতরে লিখবো, আমি যদি স্পেস দিয়ে লিখি তাহলে স্পেস দিয়েই শো করবে। গেল। এখন আসেন তারপরেরটা কি, লিঙ্ক বুঝাইছে। তারপরে প্রথমে গেল হেডিং এর ইউজ, তারপরে গেল পি এর ইউজ, প্যারাগ্রাফের ইউজ, এখন আসছে হচ্ছে লিঙ্ক আপ। লিঙ্ক আপ কিভাবে করে, এই যে এখানে আগে একটু পড়ি। HTML links are defined with the tag কি ট্যাগ, এ ট্যাগ। আমি যদি একটা লিংক ক্রিয়েট করতে চাই, আমি পেজের মধ্যে একটা লাইন থাকবে, যে লাইনটা হচ্ছে একটা লিংকের মতো, ধরেন এই লাইনটা HTML links are defined, এই লাইনটা, আল্লাহ কারেন্ট গেছে, আমার আল্লাহরে ডাকো, ডাকো ভালো কথা।